এই শোনো না, শালু এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। নিশিরাত। দূর থেকে শহরের বুকে কুকুরের অভিশপ্ত ডাকে বারংবার শিউরে উঠছে দেহ। জানালার কাছে কোণে বাতাসের গতিবেগ এসে শব্দ করছে আরো ভয়ঙ্কর ভাবে। মনে হচ্ছে জানালার বাইরে কোনো অতৃপ্ত আত্মা দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। সময়ের গতিতে সে বিরক্ত হয়, জানালার কাজ খুলতে চাইছে ক্রমশ। চমকে কাঁথার বাইরে বের হলো আরশি। গা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। কাঁথার উপর ফোন ফেলে অন্ধকারের মধ্যেই বোর্ড হাতড়ে ফ্যান চালালো। বিছানার মাঝখানে উপর হয়ে ব্যাঙের মতো বসে জিরিয়ে নিল আরো কিছুক্ষণ। তারপর কাঁথার ভাঁজে পড়ে থাকা ফোন হাতে নিয়ে আবারও চেক করলো মেসেজ। না, কোনো রকম রিপ্লাই আসেনি ওপাশের ব্যক্তির থেকে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো তার। এ কেমন মানুষ! একটা মেয়ে সেই থেকে মেসেজ দিচ্ছে, অথচ রিপ্লাই তো দূর, সিনও করেনি। এত অহংকার মোটেও ভালো লাগে না। আরশি বইয়ে পড়েছে, অহংকার মানুষের পতনের মূল। নিশ্চয় এই ব্যাটারও পতন হবে কোনো একদিন। এত ইগো, অ্যাটিটিউড ধুলোয় গড়াগড়ি খাবে। সেদিন আরশি দেখবে আর ইগনোর করবে। আচ্ছা, এমন কি হতে পারে না কোনো একদিন এই লোক আরশির সাথে কথা বলার জন্য ছটফট করে গুমড়ে মরবে? তার একটুখানি রিপ্লাই দেওয়ার জন্য রাতের পর রাত মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকবে, কাঁদবে। মুহূর্তেই নাকচ করলো মন। না না না, ধ্বনিতে প্রতিদ্বন্দ্বিতা করে বলল, না, কাঁদবে না। কাঁদাটা মোটেও স্মার্টনেসের মধ্যে পড়ে না। এই লোক আরশির জন্য কাঁদবে না, কিন্তু ভীষণ কষ্ট পাবে। কিন্তু কিভাবে? এই লোক না আরশিকে চেনে, আর না তো আরশি এই লোককে চেনে। কি এমন বাধা পড়বে আরশির জন্য কষ্ট করার? আচ্ছা, এমনটা তো হতেই পারে যে ভুল করে এই পাভেল শিকদার নিজের ফোনে রিচার্জ করতে গিয়ে নাম্বারটা ভুল করে আরশির ফোনে দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে এমনটা। খুবই মোটা অঙ্কের রিচার্জ করবে এই লোক, এই যেমন 500, 1000। তখনই তো নিশ্চয়ই টাকা ব্যাক নেওয়ার জন্য ফোন দেবে, তাকে অনুরোধ করবে। কিন্তু না, আরশি এই লোকের ফোন মোটেও ধরবে না। কথা বলা তো দূর, কেন ধরবে? এই লোক কি তাকে রিপ্লাই দিয়েছে? দেয়নি তো। তাহলে সে কেন সাড়া দিবে তার কথায়? দিবে না, মোটেও সাড়া দিবে না। ভাবতে ভাবতেই মুখ চেপে ধরে হেসে ফেললো আরশি। তার তো নিজস্ব কোনো সিমই নেই। মোবাইলই তো মায়ের, সেখানে সিম রাখা তো বিলাসিতা। যার যেখানে উৎস নেই, সেখানে এত কিছু কল্পনা করা একদম কাঁঠাল গাছে পেয়ারা লাগানোর মতো। লাস্ট বারের মতো মেসেজ এসেছে কিনা চেক করে মোবাইল হাতে ত্রস্ত পায়ে বিছানায় এসে নামলো। দরজা খুলে পা চেপে চেপে মায়ের রুমের সামনে এলো। ভেজানো দরজা আলতো করে খুলে ধুক ধুক হৃদয় নিয়ে সামনে এগিয়ে গেল। ফোনটা ভীষণ গরম হয়ে গেছে। এই ফোন মায়ের পাশে রাখার পর যদি ভুল করে হাত এসে পড়ে ফোনের উপর, তাহলেই তো মা জেগে যাবে। দ্রুত ফ্লোরের উপর বসলো, ফোনটাকে উলট পালট করে ঠান্ডা ফ্লোরে রুটির মতো ভাজলো কিছুক্ষণ, কিন্তু ফলাফল শূন্য। ফ্লোরটাও বেইমানি করছে তার সাথে। পাশের ফ্রিজের উপর হাত রেখে ঠান্ডা করে তারপর ফোনে চেপে ধরলো। এ যেন জরাক্লান্ত ফোনকে জলপট্টি দিচ্ছে। প্রায় 15 মিনিট পর বুকে অনেক সাহস নিয়ে মায়ের বালিশের নিচে ফোন রেখে দ্রুত রুমের দিকে চলে গেল। দিল এক ছুট। দরজার সামনে গিয়ে ভেতরে ঢুকে গেলে পেছন থেকে কেউ চুলের বেনি ধরে টেনে ধরলো। অন্তরাত্মা উড়ে গেল আরশির। নিশ্চয়ই এ কোনো ভূত হবে। পেটের ভেতর সমস্ত চিৎকার ঘুরপাক খাচ্ছে, কিছুতেই তারা কন্ট্রোলালি ভেদ করে বাইরে আসতে পারছে না। ভয়ে ভয়ে পেছনে তাকাতেই অন্ধকারের মধ্যে গলা চেপে ধরলো কোনো ছায়া। রুমের মধ্যে এনে লাইট জ্বালাতেই আরো ভয় পেয়ে গেল আরশি। স্পর্শী রাগী অবয়বে এখনো তার গলা চেপে আছে। ঝাঁঝালো স্বরে বলল, এই জন্যই আজ আমার সাথে ঘুমাসনি। ফোনে ধরেছে তোকে। ফোন, তোর ফোন ছুটাচ্ছি আমি। ভয়ের চোটে কেঁদে দিল আরশি। নাক টেনে বলল, তোর পায়ে পড়ি আপু, আম্মুকে বলিস না প্লিজ, আর এমন করব না। মুহূর্তেই ধমক দিল স্পর্শী। বলল, এই একদম চেঁচাবি না, জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মায়ের যেন ঘুম ভাঙে না। চুপচাপ ঘুমাতে যা, সকালে উঠে তারপর তোকে দেখছি। এ যেন বাঘের হাত থেকে ছাড়া পেয়েছে আরশি। কোনো মতে স্পর্শী বেরোতেই ভেতর থেকে দরজা আটকে দিল। তারপর চেঁচানোর স্বরে দরজায় ওপাশ থেকে বলল, হ্যাঁ, টিপছি ফোন। আমি একা করছি নাকি? তুইও তো এতক্ষণ ফোন টিপছিস। এখন চার্জ শেষ তাই বাইরে বাইর হয়েছিস। আমি কিছু বুঝি না নাকি? তোকে ফোন কিনে দিয়েছে, এখন সারা রাত দিন তুই চালাস।
আমাকে তো ফোন দেয় নাই, একটু মাঝে মধ্যে চুরি করে চালাই, তাতেও তোর এত জ্বালা কেন? হ্যাঁ, আমার কি কোনো অধিকার নাই নাকি? দরজার উপর ধুরুম করে ধাক্কা মারল স্পর্শী, চিবিয়ে চিবিয়ে বলল, তোর সাহস থাকলে দরজা খুলে কথা বল। অসভ্যের বাচ্চা, আর একটা কথাও যেন আমি না শুনি, তাহলে কিন্তু দরজা ভেঙে এসে পেটাবো। এ যাত্রায় থেমে গেল আরশি। ফ্যান ছেড়ে কাঁথা মুড়ি দিয়ে গুনগুনিয়ে কাঁদতে লাগলো ফোনের দুঃখে। তার কি কোনো অধিকার নাই? বড় বোন পাবে, অথচ সে পাবে না কেন? কেন এই বৈষম্য? কিছুক্ষণ পর পর দরজার উপর ধরাম করে শব্দ হচ্ছে, আর শাসনের সুরে কেউ বলছে, এই আরসি ওঠ, 7:30 তো বেজে গেল, তাড়াতাড়ি ওঠ, আমাকে যেতে হবে, গেট আটকে দে। অত্যন্ত বিরক্তিকরের সাথে চোখ দুটো খুলল। এত শান্তির ঘুম ভাঙছে দেখে এক প্রকার কান্না এসে গেল। মুখ ভেঙে বলল, উফ আম্মু, তুমি এত জ্বালাও কেন আমাকে? প্রতিদিন সকালবেলা কি এমন হয় তোমার? ভাল লাগে না। বলতে বলতে খাট থেকে নামলো। রুমের জানালা খুলতেই এক ফালি তেজস্বী আলো এসে আক্রমণ করলো সারা মুখে। বিরক্তিতে আবারও মুখ কুচকে এলো। ততমত করতে করতে দরজা খুললো। আর একটু সামনে যেতেই দেখলো মা এখনো খুঁতি নাড়ছে। মাথা বিগড়ে গেল এবারে। রাগ নিয়ে বলল, তোমার তো এখনো রান্নাই হয়নি, অথচ আমাকে এত ডাকছিলে কেন? প্রতিদিন যাওয়া 1-1.5 ঘন্টা আগে থেকে সাইরেন বাজতে শুরু করে, ভাল লাগে না। আলতো হাসলেন পিপাসা। আর সে ঘুম ঘুম চোখে নাক মুখ কুচকে হাঁটতে হাঁটতে আবারও রুমের সামনে গেল। গত রাতের কথা মনে হতেই কাত হয়ে স্পর্শীর রুমের দিকে চাইলো। পুরো রুম ফাঁকা। দুপা হেঁটে মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আম্মু, আপু কোথায়? পিপাসা ব্যস্ত হাতে রান্নায় মন দিতে দিতে বলল, টিউশনিতে গেছে। ও, বলেই মায়ের রুমের দিকে এগিয়ে গেল। চার্জে থাকা ফোনটাকে হাতে নিতেই মায়ের উদ্দেশ্যে বলল, আমার আজকে কোচিং হবে কিনা আলোকে জিজ্ঞেস করে দেখি। 5 মিনিটেই আবার চার্জে লাগাচ্ছি মোবাইল। মায়ের কোনো উত্তরের অপেক্ষা না করেই রুমে ঢুকলো আরশি। ফেসবুক ওপেন করতেই বুকটা ধক করে উঠলো। সিন করেছে সেই অ্যাটিটিউড ওয়ালা ব্যাটা, কিন্তু রিপ্লাই দেয়নি আজও। সে কি আরশিকে অপমান করছে? না, এ তো মানা যায় না। ফোন হাতে দাঁত কামড়ে হেসেই পুনরায় গুটি গুটি অক্ষরে লিখলো। কেমন আছেন? বানান ভুল হয়েছে দেখে জিভ কাটলো। আবারও ছোট ছোট অক্ষরে লিখলো। কেমন আছেন? এবারেও তাড়াহুড়োতে ভুল করে ফেললো। মুখমণ্ডলে বিরক্তি এনে লিখলো। ধুর, মেসেজের টুংটাং আওয়াজে বিছানা ছেড়ে উঠে বসলো পাভেল। ঘুম ঘুম চোখে ফোন হাতে নিতেই মেসেঞ্জারে ঢুকলো। লিস্টে থেকে আরশিয়া সর্দার আইডিতে ঢুকতেই মুখ চেপে হেসে ফেললো। ওদিকে ইতিমধ্যে আরশি আরো 2 বার ভুল বানান মেসেজ সেন্ড করেছে। পাভেল ত্রস্ত হাতে তার বানানকে শুধরে লিখলো, কেমন আছেন? সাথেই হাসির ইমোজি। মুহূর্তেই ওপাশ থেকে সেকেন্ডের মধ্যে রিপ্লাই আসলো। আলহামদুলিল্লাহ ভালো। কে আপনি? আমি কে মানে? আজব তো, জিজ্ঞেস করলেন কেমন আছি, বললাম ভালো। এবারে আপনার পরিচয় বলবেন না কে আপনি? অপরিচিত মেয়েদের কেমন আছেন জিজ্ঞেস করতে লজ্জা লাগে না? বাকরুদ্ধ হয়ে গেল পাভেল। মস্তিষ্ক যেন সাময়িকভাবে ফাঁকা হয়ে গেছে। ফোন হাতে কিছুক্ষণ হা করে মেসেজের দিকে তাকিয়ে রইল। কি বলা উচিত তার? এর মধ্যেই ওপাশ থেকে আরশি আবারও মেসেজ দিল। কি হলো, বলবেন না তো কে আপনি? এই, তুই ফোন রাখবি এখন? মুখ ধুতে যা। ঘুম থেকে উঠতে না উঠতেই ফোন নিয়ে বসেছে। দ্রুত গেট আটকা। পাভেল ভ্রু কুচকে তাকিয়ে রইল মেসেজের দিকে। আশ্চর্য, এই মেয়েকে মেসেজ দিতে কে বলেছে? আর যেতেই বা কে বলেছে? তার ছিঁড়া কোথাকার। মায়ের ডাক শুনতেই চমকে উঠল আরশি। দ্রুত হাতে টাইপ করলো। এই শুনুন, আমি আপনার সাথে পরে কথা বলবো, এখন মা ডাকছে। ওকে, বাই। পাভেল ভ্রু কুচকে তাকিয়ে রইল মেসেজের দিকে। আশ্চর্য, এই মেয়েকে মেসেজ দিতে কে বলেছে? আর যেতেই বা কে বলেছে? তার ছিঁড়া কোথাকার। আশ্চর্য, এই মেয়েকে মেসেজ দিতে কে বলেছে? আর যেতেই বা কে বলেছে? তার ছেঁড়া কোথাকার। টানা 3 বার গেট ধাক্কা দেওয়ার পরে ঢুলতে ঢুলতে গেট খুলল আরশি। স্পর্শী ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, হুশ থাকি কোথায়? কোন রাজ্যে ছিলি? কতক্ষণ ধরে গেট ধাক্কাচ্ছি, তুই জানিস না এখন আমি ক্যাম্পাসে যাব? কোনো সাড়া দিল না আরশি। চুপটি করে বোনের পেছন পেছন রুমে ঢুকলো। স্পর্শী বই বের করে ব্যাগের ভিতর ঢুকাচ্ছে। তারপর ত্রস্ত পায়ে রান্নাঘরে ঢুকে খাবার বেড়ে খেতে লাগলো। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ তাকিয়ে আরশি বলল, আপু, তোমার টিউশনি করিয়ে আবার ক্লাস করতে কষ্ট হয় না? সেই সকালে বের হও, দুজনকে পড়িয়ে ভার্সিটিতে যাও।
আবার বিকেল থেকে রাত 8টা পর্যন্ত 4 জনকে পড়াও, এরপর আবার নিজে পড়ো। কষ্ট হয় না তোমার? আরশির দিকে এক ঝলক তাকিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। মুখের খাবারটুকু শেষ করে আস্তে ধীরে বলল, কলেজে যাবি না? না, 3টার সময় কোচিং আছে, ওখানেই যাব শুধু। মুহূর্তেই চট করে তার দিকে তাকালো স্পর্শী। আরশির কোচিং পর্যন্ত খোঁজ নিয়ে ফেলেছে পিয়াস, ব্যাপারটা মোটেও অবহেলা করা যাবে না। পরবর্তী লোকমা মুখে নিতে নিতে বলল, এই ছেলেটা কি কখনো তোকে ডিস্টার্ব করেছে? আরশি ছবির উপর হুমড়ি খেয়ে দেখলো, তারপর বলল, না তো, কেন? কখনো দেখি শুনি রাস্তায়? আরশি ঠোঁট উল্টে বলল, না, কিন্তু কেন? শান্ত হয়ে নিঃশ্বাস নিল স্পর্শী। তার ধারণাই ঠিক, আরশির ব্যাপারে কারো থেকে খোঁজ নিলেও ওকে কখনো সরাসরি কোনো রকম ডিস্টার্ব করেনি। মুখকে সিরিয়াস বানিয়ে আরশির দিকে চেয়ে বলল, কখনো যদি দেখি সেই ছেলে তোর পিছু নিয়েছে বা তোকে কাছে ডেকেছে, তৎক্ষণাৎ চিৎকার করে লোক জড়ো করবি আর সবাইকে বলবি ও তোকে ডিস্টার্ব করছিল। আর আশেপাশে লোকজন না থাকলে ছুটে বাড়ির দিকে অথবা যেখানে লোকজন বেশি থাকবে সেদিকে যাবি, মনে থাকে যেন। আর হ্যাঁ, বিকাল থেকে আমি তোকে কোচিং এ দিয়ে আসবো। অবাক হয়ে তাকিয়ে রইল আরশি। বলল, শুধুমাত্র ডাকলেই যা যাব? কিন্তু কেন? লোকটা কি সন্ত্রাস? দেখে তো ভীষণ হ্যান্ডসাম মনে হয়। বিরক্ত হলো স্পর্শী, চেঁচিয়ে বলল, তোকে যা বলেছি সেটা মনে রাখবি। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তোর থেকে আমি ভালো বুঝি। একটা কথা মাথায় রাখবি, আমার মাথার ওপর বাবার ছায়া নেই, আর না তো কোনো বড় ভাই আছে। এমন কেউ নেই যে আমাদের অগোছালো জীবনটাকে প্রোটেক্ট করার জন্য ছায়া হয়ে থাকবে। স্কুল থেকে সোজা বাড়ি আসবি, কোনো বন্ধু বান্ধবীদের সাথে যেন আড্ডা দিতে না দেখি। কিছুটা বুঝলো আরশি, কিন্তু বাবার কথা মনে হতেই ভীষণ মন খারাপ হলো। এই বাবা শব্দটা সে জন্মের আগেই হারিয়েছে। চিরদিনের মতোই এতিম সে। তাদের মাথার উপর কোনো ছাদ নেই, নিজেদেরই সারাক্ষণ এই হাত দুটো উপরের দিকে মেলে ধরে নিজেদের প্রোটেক্ট করতে হয়। কিছুটা চিন্তিত হয়ে স্পর্শীর উদ্দেশ্যে বলল, কিন্তু আপু, লোকটা যদি খারাপই হয় তাহলে তোমার আরো সাবধান হওয়া উচিত। তুমি তো রাত বেরাতে বাইরে থাকো, ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয়, মাকে কি জানাবো? কিছুক্ষণ থম মেরে বসে রইল স্পর্শী। দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, আমারটা আমি বুঝে নিব, মাকে জানানোর দরকার নেই। তুই ঠিক মতো চলিস। আর হ্যাঁ, আমি বের হচ্ছি, গেট ভালো করে লাগিয়ে দিস। আর আমার আসতে দেরি হলে মাকে ক্যাম্পাসে যেতে। বলতে বলতে থেমে গেল স্পর্শী। পরক্ষণেই বলল, না, আর দেরি হবে না, এসে যাব হয়তো। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।